আসসালামু আলাইকুম। কিছুক্ষণ বৃষ্টি নিয়ে বকবক করি। গত 2 বছর বৃষ্টি হয় নাই। বৃষ্টির সিজন গেছে, কিন্তু বৃষ্টি হয় নাই। তাপমাত্রা অনেক বেশি ছিল। এইবার হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। যাই হোক, আলোচনায় আসি। বৃষ্টি বৃষ্টি হয় না কেন? বৃষ্টি সম্পর্কেও কোরআনে কিছু আয়াত বর্ণিত করেছেন আল্লাহ। ও হ্যাঁ, বিজ্ঞান ভিত্তিক যেগুলো আয়াত, এগুলো আবার সবাই বুঝবে না। যারা বিশ্বাসী তারা এখান থেকে বুঝবে, যারা অবিশ্বাসী তারা পড়ে বলবে যে ধর এগুলো কি লেখছে, বংচং বকর চক্কর লাগায় রাখছে, তারা বুঝবে না। মানে এমনভাবে আয়াতগুলো আল্লাহ বর্ণনা করছে। কিছু কিছু আয়াত রূপক, কিছু কিছু আয়াত সুন্দর। আসলে যারা জ্ঞানী, যারা বুঝে, তাদের জন্য এই আয়াতগুলো পারফেক্ট। হ্যাঁ, একবারে যদি ক্লিয়ার কাট বলে দিত তাইলে তো আর পরীক্ষা হইতো না। হ্যাঁ, ধর্ম হচ্ছে পরীক্ষা, ইসলাম ধর্ম পরীক্ষা। তো পরীক্ষা তো আল্লাহ করবে, সেই জন্য আয়াতগুলো এমনভাবে বলছে যারা বোঝার তারা বুঝবে, আর যারা অবিশ্বাসী তারা বলবে দূর, এগুলো হইল নাকি, ভংচং। যাই হোক, যাই যেটা বুঝে, আগেই বলছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বৃষ্টি কেন আসে না। গত 2 বছর প্রচণ্ড খরা, এইবার হালকা পাতলা হচ্ছে, আহামরি না বৃষ্টি। আর ওই যে বাচ্চাকালে পড়ছিলাম হিমালয় পর্বত থেকে মৌসুমি বায়ু আসে, তখন বুঝতাম না। তাই হোক, হালকা পাতলা গবেষণার পরে বুঝতে পারছি ঘটনা কি। তো আজকে এই বিষয়ে আলোচনা করব, কেন বৃষ্টি আসে না। টাইটেল এটাই দিব, কেন বৃষ্টি আসে না। আচ্ছা, বকর চক্কর না করি, স্ক্রিনে চলে যাই, কোরআনের আয়াত নিয়ে কথা বলি। হ্যাঁ, তাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ঘটনা কোন জায়গায় প্যাচ লেগে বসে আছে। হ্যাঁ, চলেন দেখা যাক। তাইলে আল্লাহ বলছেন, ইট ইজ হি, বলছেন ইট ইজ হি হু লেট ফ্রি দ্য টু বডিজ অফ ফলোয়িং ওয়াটার। মানে কি? দুইটা প্রবাহিত জলধারা, দুইটা প্রবাহিত জলধারা। তো তারপরে বলছেন যে ওয়ান ওয়েটেড ডাউন ইউফ্রেটিস। ইউফ্রেটিস নদীর পানি টলমলে স্বচ্ছ, কিন্তু আল্লাহ বলছেন ওয়েটেড ডাউন ইউফ্রেটিস, মানে ইউফ্রেটিসের পানি থেকে কিছুটা লবণাক্ত। তো এখানে বলতেছেন যে প্রবাহিত পানি যে আছে এটা কিছুটা লবণাক্ত। এটা কি? এক পাশ কিছুটা লবণাক্ত। আচ্ছা, অ্যান্ড দ্য ওয়াদার সল্ট অ্যান্ড বিটার, এবং অন্যটা কি? লবণাক্ত। অ্যান্ড বিটার মানে তিক্ত, তিতা। লবণের ফলে তিতে। বোঝা গেল তিনি প্রবাহিত জলধারা একসাথে প্রবাহ করেছে, এক পাশটা হালকা লবণাক্ত, হালকা, একদম একদম হালকা, অন্য পাশটা অতিরিক্ত লবণাক্ত এবং তিতা। আচ্ছা, তারপরে আল্লাহ বলতেছেন যে হি হ্যাজ মেড এ ব্যারিয়ার বিটুইন দেম। মানে আল্লাহ করছে কি, এই দুইটার মাঝে একটা ব্যারিয়ার, বারজাক, পর্দা সৃষ্টি করছে। এটা আমরা বুঝবো প্রথমে, বৃষ্টির বিষয় যাব, কিন্তু এটা আমাদের বুঝতে হবে আগে। আচ্ছা, তো এই বিষয় বুঝতে গেলে অনেকেই বলে যে এটা হচ্ছে, এই যে একটা ছবি নিছি সমুদ্রর, অনেকেই এটার কথা বলে যে এক পাশে
নীল পানি, অন্য পাশে ঘোলা পানি, এবং দুইটার মাঝে কি আছে, ওই বারজাক। হুম। আবার ওই যে কি বলে, ওই চাঁদপুরে যে আছে পদ্মা আর মেঘনা দুইটা মিলিত হয়েছে। চাঁদপুরে পদ্মা আর মেঘনা দুইটার পানি যে মিলিত হয়েছে, পদ্মার পানি ঘোলা, মেঘনার পানি নীল, দুইটা মিলিত হয়েছে আর সেম এই যে এটার মতোই হয়েছে। হ্যাঁ, তো দুইটা মিল হচ্ছে না। হ্যাঁ, কিন্তু আল্লাহ যে কোরআনে বলছে যে ইউফ্রেটিস নদীর পানি, ইউফ্রেটিস নদীর পানি তো আমরা জানি এটা ভালো, কিছুটা লবণাক্ত, ওইখান থেকে কি কিছুটা লবণাক্ত, ওই বলতে পারেন যে হালকা করে লবণ দেওয়া। কিন্তু অন্য ইতে যে বললেন যে এটা হচ্ছে যে সল্ট বিটার, অদার সল্ট অ্যান্ড বিটার মানে তিক্ত, তো এটাই কি সেটা? না, এটা সেটা না। আমরা যে যে এটা দেখি, আমরা যে এটা দেখি এটা সেটা না। কেন সেটা না আমরা একটু বুঝি। আল্লাহ কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিছে যে একটা লবণাক্ত হালকা ইউফ্রেটিস নদীর পানি যেরকম, আর একটা অতিরিক্ত লবণাক্ত এবং তিতা। কিন্তু এটা একটা সমুদ্রের ছবি নিছি আমি। হ্যাঁ, এটা একটা সমুদ্রের ছবি, এটা একটা সমুদ্র। আচ্ছা, এটার পানি আর এটার পানি, আরে বেটা, এই দুই পানি সেম, মানে এদের লবণের কন্ডিশন সেম, এদের যে লবণের মাত্রাটা এটা সমান। তাহলে এটা কিভাবে হয়? এটা হয় না। এটা যারা বলে যে, অর্থাৎ যারা বলে যে এই কি বলে, এই যে মাঝখান দিয়ে যে দাগটা গেছে, এটা এটাই হচ্ছে সেই কোরআনে বর্ণিত, এটাই আসলে এটা না, এটা ভুল। এটা মানুষের জানা নাই। কেননা এই পাশে যে লবণের পরিমাণ আর এই পাশের লবণের পরিমাণ সমান, কিন্তু আল্লাহ যে বলছে যে কম বেশি আছে, একটা বেশি আর একটা একদম কম, আর এর মাঝে আছে বারজাক, পর্দা। আর এই যে নদীর কথা আপনারা বলেন, এই নদীটা শুরুর দিকে দেখা যায় যে এরকম পর্দা আছে, কিন্তু আপনি যত বেশি দূরে যাবেন, যত বেশি দূরে যাবেন, এক পর্যায়ে যে গিয়ে দেখবেন যে এই পর্দাটা আর নাই, এই পর্দাটা আর নাই। আচ্ছা, আমরা আরেকবার আয়াতটা দেখে আসি। আল্লাহ এখানে বলছেন যে এটা এমন একটা ব্যারিয়ার, এই ব্যারিয়ারটা এমন একটা ব্যারিয়ার যে একটা পার্টিশন আছে, ফরবিডেন টু বি পাস্ট, মানে একটা অপরটাকে পাস করতে পারে না। বোঝা গেছে? তো আমরা যে নদী অথবা নদ নালার ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখি, এটা কিন্তু পাস করতে পারে। আমি কি বুঝাইতে পারছি? এটা পাস করতে পারে। এই যে নদীর ছবিটা দেখাইছি, এটা কিন্তু পাস করতে পারে। আচ্ছা, এবার আসি আমরা মেইন আসলে ঘটনাটা কি, মেইন ঘটনা আল্লাহ আসলে বলছে কি, আমরা বুঝি কি। হ্যাঁ, তো মেইন ইতে আসি। আচ্ছা, এটা হচ্ছে যে ওই একটা চিত্র, আপনাদের আমি শুরুতে বুঝাই দিই যাতে আপনারা বুঝতে পারেন। এটা হচ্ছে একটা সমুদ্রের পানির চিত্র। আমরা এর আগে দেখলাম এই পাশ পানি, এই পাশ পানি। এবার আমরা দেখব এই পাশ পানি, মানে ওপরে পানি, উপরের লেয়ার পানি, তার নিচের লেয়ার পানি, তার নিচের লেয়ার পানি, এই লেয়ার দেখব। উপর থেকে নিচের দিকে দেখব আমরা, উপর থেকে নিচের দিকে, পানির উপর থেকে নিচের দিকে দেখব। এতক্ষণ দেখছি আমরা পানির এই সাইড পানি, এই সাইড পানি, এই সাইড ঘোলা, এই সাইড ওই কি বলে নীল পানি। ওইটা না, এখন দেখব এখানে পানি, এখানে পানি, এখানে, এইভাবে নিচের দিকে গেছে। আচ্ছা, তো আমরা শুরুতে যেটা দেখব, এখানে দেখানো হয়েছে 300 মিটার, এটা হচ্ছে ডিপ, নিচের দিকে গভীর। হ্যাঁ, তো সারফেস, আর এটা হচ্ছে সারফেস। সারফেস থেকে 300 মিটার পর্যন্ত যে পানি, এটা হালকা লবণাক্ত। সমুদ্রের কথা বলছি, হালকা লবণাক্ত, যেখানে মাছরা বসবাস করে, যেখানে মাছরা বসবাস করে। আচ্ছা, আর 300 হতে 900 মিটার পর্যন্ত যে অঞ্চলটা পানির, সেটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে পিকনোক্লাইন। এই ইটার নাম কি? পিকনোক্লাইন। এই মাঝের যে ওই যে ডিপ 300 মিটার থেকে
300 মিটার থেকে 900 মিটার পর্যন্ত পিকনো ক্লাইন, আর 900 থেকে যত নিচের দিক যাওয়া যায় সেটা হচ্ছে ডিপ লেয়ার। হ্যাঁ, 900 থেকে যত নিচের দিক যাওয়া যায় সেটা হচ্ছে ডিপ লেয়ার। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, আরেকবার আমরা বুঝি। ওপরের যে এটা হচ্ছে মিক্সড লেয়ার, এটা সারফেস থেকে 300 মিটার পর্যন্ত, 300-র পর থেকে 900 পর্যন্ত পিকনোক্লাইন অঞ্চল, সমুদ্রের পানির। 900 থেকে একদম নিচে যত দূর হয় ডিপ, সেটা হচ্ছে ডিপ লেয়ার। বুঝতে পারছি। আচ্ছা, তো এখন তো এই যে এটা উপরেরটা, এটা মিক্সড লেয়ার কেন, এই লেয়ারের নাম মিক্সড লেয়ার কেন, আমরা এখন সেটা জানবো। এটার নাম মিক্সড লেয়ার এই জন্য যে এখানে ওই বৃষ্টির পানি, বিভিন্ন সমুদ্রের যে ওই যে নদী নালা মিলিত হয়, যে সমুদ্রের যেখানে মিলিত হয়, বুঝাইতে পারতেছি না, যেখানে মিলিত হয় এখানে সব পানিটা জড়ো হয়, যার ফলে এটা মিক্সড লেয়ার, এটাকে বলা হয় মিক্সড লেয়ার। আর মাঝখানে যে পিকনোক্লাইনটা আছে, এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। অর্থাৎ এই মিক্সড লেয়ারের পানি এই পিকনোক্লাইনকে ভেদ করতে পারে না। মিক্সড লেয়ারের পানি পিকনোক্লাইনকে ভেদ করতে পারে না। আবার এই ডিপ লেয়ারের পানি এই পিকনোক্লাইনকে ভেদ করে মিক্সড লেয়ারে যাইতে পারে না। অর্থাৎ এ পানি এখানে যায় না, এ পানি এখানে আসে না। বুঝাইতে পারছি? যে বারজাক আল্লাহ বলেছেন, সে বারজাক মূলত এ পিকনোক্লাইন। আমরা যে ছবিটা দেখেছি এটা ভুল। এটা এটা আসলে এটা আসলে ঠিক সঠিক না। আচ্ছা, এবার আসি, আরেকটু ভালোভাবে বুঝি। উপরের মিক্সড সারফেস বুঝতে পারছি, তার নিচে পিকনোক্লাইন বুঝতে পারছি, তার নিচে ডিপ লেয়ার বুঝতে পারছি। পিকনোক্লাইনে হচ্ছে সেই বারজাক, বিজ্ঞানীরা নাম দিয়েছেন পিকনোক্লাইন। যাই হোক, পরের ফটোতে আসি। এটা আমি নিছি যে একটু বোঝানোর জন্য। মেইন কি জানেন, সারফেসের পানি আর ডিপ লেয়ারের পানি দুইটা মিক্সড হয় না। আচ্ছা, মাঝখানে একটা পিকনোক্লাইন নামের একটা পর্দা থাকে, অর্থাৎ 200 মিটার থেকে 900 মিটার পর্যন্ত একটা পর্দা থাকে। আচ্ছা, এই পর্দা কেন সারফেসের পানি ডিপে যাইতে পারে না, ডিপের পানি সারফেসে যাইতে পারে না, এটা এটা কেন, মেইন কারণ কি, এটা বিজ্ঞানীরা আজও আবিষ্কার করতে পারেনি। তবে বিজ্ঞানীরা কিছু ধারণা দিয়েছে। এটা সারফেস, এটা হচ্ছে যে আপনার ওই যে সারফেস, আর এটা পিকনোক্লাইন, আর এটা হচ্ছে ডিপ জোন, অর্থাৎ নিচে ডিপ লেয়ার। আচ্ছা, তো এই যে ফটো, এখানে যে ইন্টারফেস, এখানে আমি আসলে বুঝাইতে চাচ্ছি যেটা, সেটা একটু বুঝাই দেখেন। এখানকার যে পানির তাপমাত্রা, আমরা এখন তাপমাত্রা বুঝতেছি, এটা 3টা কারণে হয়: তাপমাত্রা, লবণাক্ততা, ঘনত্ব। প্রথমে বুঝতেছি তাপমাত্রা। তাপমাত্রাটা কি, এই যে সারফেসে যে তাপমাত্রা থাকে সেটা থাকে অনেক বেশি, সারফেসে তাপমাত্রা থাকে অনেক বেশি, কেননা ডাইরেক্ট সূর্যের আলো পড়ে এবং প্লাঙ্কটন তৈরি হয় উপরের লেয়ারে, প্লাঙ্কটন তৈরি হয় ডাইরেক্ট পড়ে, যার ফলে তাপমাত্রা বেশি। আচ্ছা, যার ফলে এখানে তাপমাত্রা বেশি। কিন্তু আমরা যদি এখানে যে এইটা দেখেন, দাগটা দেখেন, এখানে নিচে যে একটা আড়াআড়িভাবে দাগটা গেছে, দেখতে পাচ্ছেন, এই দাগের কিন্তু কোনো চেঞ্জ নাই, মানে ওই যে সারফেস পর্যন্ত আছে, সে সারফেস পর্যন্ত সেম, সমানভাবে ওই তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না। কিন্তু যখনই আমরা এই পিকনোক্লাইন অঞ্চলে ঢুকতেছি, তখন দেখেন যে এই সারফেসটা ঠাস করে বেড়ে গেল, তাপমাত্রা ঠাস করে কমে গেল। মানে সারফেস, এই যে এটা ছিল হাই, এটা ছিল লো, মানে লো এর দিকে চলে গেল, তাপমাত্রা কমে গেল। মানে এটা কোথায়? পিকনোক্লাইনে। আচ্ছা, পিকনোক্লাইনের নিচে যে ডিপ লেয়ারটা আছে, আমরা যদি ডিপ লেয়ারটা দেখি, ডিপ লেয়ারে দেখেন ওর যে তাপমাত্রা কিন্তু সমান, ঠিক আছে, আহামরি বাড়তেছেও না, আহামরি কমতেছেও না, সে নির্দিষ্ট পয়েন্টে আছে। কিন্তু যখনই সে পিকনোক্লাইনে ছিল, তখন দেখছেন কমে গেছে। কি কমে গেছে? তাপমাত্রা কমে গেছে। পিকনোক্লাইন, এটা কিন্তু যে নিচে যে লেয়ার, যেটাকে আমরা আল্লাহ বলছেন বারজাক, সেটার কথা বলছি, পিকনোক্লাইন বারজাক এই অঞ্চলটা। আচ্ছা, আবার লবণের, অর্থাৎ যদি এই গ্রাফটা দেখেন, এখন এই মাঝের গ্রাফটা, এটাও সেম। উপরে, একদম উপরের পৃষ্ঠে আমরা লবণ দেখতে পাচ্ছি কম, এবং সেটা কিন্তু নড়ছে না, লবণের সেক্টরটা সমান রয়েছে উপরের ইয়েতে।
আর যে পিকনোক্লাইনে গেছে বারজাক পর্যায়ে সেটা ঠাস করে নেমে গেছে। বুঝাইতে পারছি? কঠিন লাগতেছে, প্যারা নাই, বুঝে যাবেন। এটা যে হাই, এদিক গেলে হাই, তো এ গেছে হাইয়ের দিকে গেল। আর এইখানে আসে ঠিক সেম, এইখানে আসে দেখেন এটা কিন্তু কমতেছে না, ডিপ লেয়ারে সমুদ্রের এরিয়াটা কমতেছে না, আর উপরে সারফেস এটাও কমতেছে না, কমতেছে বাড়তেছে কই? পিকনোক্লাইনে। আচ্ছা, আমরা এটুকু বুঝতে পারছি। এবার ডেনসিটি ঘনত্বর ক্ষেত্রেও সেম। সারফেসে সে ঠিক ছিল, পিকনোক্লাইনে সে হঠাৎ করে বেড়ে গেছে, ঘনত্ব পিকনোক্লাইনে গিয়ে বেড়ে গেছে। আর ডিপ জোনে গিয়া সে কিন্তু সেম আছে। বুঝাইতে পারছি? আচ্ছা, আর এটার কি আরেকবার বলে দেই। এটার হচ্ছে যে পিকনোক্লাইন 200 মিটার পর্যন্ত সারফেস, 200 থেকে 900 মিটার পর্যন্ত পিকনোক্লাইন, তার নিচে যতদূর সমুদ্র গেছে সব ডিপ লেয়ার। আমরা তাহলে বুঝতে পারলাম পিকনোক্লাইনটা কি। আচ্ছা, এবার আমরা বুঝবো যে ওই যে ওপরের পৃষ্ঠে কি হয়, নিচের পৃষ্ঠে কি হয়, মানে এই যে সারফেসে কি হয়, পিকনোক্লাইনে কি হয়, ডিপ জোনে কি হয়। চলেন বুঝে নেওয়া যাক। একদম উপরের পৃষ্ঠে এখানে ওই যে মাছ, সমুদ্রের মাছেরা বসবাস করে। একদম উপরের পৃষ্ঠে কি বসবাস করে? মাছেরা। আচ্ছা, মাছ আরও যে সামুদ্রিক জীবগুলো আছে এইগুলা বসবাস করে। বুঝাইতে পারছি আশা করি এইটুকু। তো আমরা মিক্সড লেয়ার বুঝতে পারছি, পিকনোক্লাইন বুঝতে পারছি, ডিপ লেয়ার বুঝতে পারছি। এইবার উপরে কি বসবাস করলো? মাছ। এই ওপরে, আরে বেটা স্কিন যা, ওপরে মাছ বসবাস করে। পিকনোক্লাইনে আমি জানি না আসলে কি। আর নিচে নিচে বসবাস করে কোনগুলা? ওই যে পার্ল, ঝিনুক, এগুলা একদম নিচে। পার্ল, ঝিনুক, এগুলা। উপরের মাছ ওই অনুপাতে বংশ বিস্তার করে তাদের উপরের লেয়ারে, সারফেসে। তারা যখন মারা যায় তখন তারা নিচের দিকে চলে যায়, তখন তারা নিচের দিকে সারফেস থেকে চলে যায় ডিপ লেয়ারে। ডিপ লেয়ারে গেলে পার্ল, ঝিনুক এগুলো তাদের ভক্ষণ করে। আচ্ছা, এদেরও তো আবার লাগবে, তাই না? তো এটা আবার হয় কি, ওই আপ উইলিংয়ের ফলে এরা আবার উপরের দিকে উঠে যায়, সারফেসে চলে যায়। আপ উইলিংয়ের ফলে এরা আবার সারফেসে চলে যায়, চলে গেলে এদের আবার মাছ খায়। এভাবে এদের এখানে খাদ্য শৃঙ্খলটা বজায় থাকে। আচ্ছা, এখানে আর গভীরে না যাই, এটা অন্য দিন আলোচনা করব। আচ্ছা, তো আমরা যেটা আলোচনা করছিলাম যে ফটোসিনথেসিস হয়, সূর্যের তাপ পানিতে পড়ে, সেখান থেকে ফটোসিনথেসিস হয়ে ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয়, জুপ্লাঙ্কটন তৈরি হয়, যেগুলো মাছ খায়া থাকে, ছোটো মাছ, বড় মাছ, এইভাবে এদের খাদ্য শৃঙ্খল বজায় থাকে। আচ্ছা, এইবার আমরা আসব মেইন চ্যাপ্টারে, যেটা আসলে বোঝাটা খুবই টাফ একটা বিষয়, অনেকে বোঝে না। তারপরে আমি চেষ্টা করব আপনাদের বোঝানোর। এই যে আমি ইটা নিছি, একটা ফটো নিছি, এটা হচ্ছে প্যাসিফিক ওশিয়ানের ফটো। প্যাসিফিক ওশিয়ান মানে এটা সমুদ্রের ফটো। আচ্ছা, পৃথিবীতে স্বভাবতই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, বোঝেন কিন্তু, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। তাইলে কি হয়? পশ্চিম দিকের বাতাস পূর্ব দিকে আসে, অর্থাৎ পৃথিবী যে ঘোরে এর ফলে ট্রেড উইন্ড সৃষ্টি হয়, ট্রেড উইন্ড সৃষ্টি হয়। আর এই ট্রেড উইন্ডের ফলে সমুদ্রের পথে পালতোলা নৌকা দিয়ে যাতায়াত করা যায়। অর্থাৎ এই যে কলম্বাস কলম্বাস গেছিল আমেরিকায় ট্রেড উইন্ড ধরে। হ্যাঁ, আচ্ছা, এখন আসি মেইন ফ্যাক্টরে। এতক্ষণ যে বকবক করলাম, এই বকবকের মেইন যে রিজন, সেখানে আমরা আসি। বুঝাইতে পারি কি না, আল্লাহ বুঝাইও, বুঝানোর তৌফিক দান করো। যাই হোক, আসি পয়েন্টে আসি, একটু আঁকা কি করে ভরা ফেলি। আচ্ছা,
সাউথ আমেরিকা আমরা জানি যে এখানে বরফ বেশি থাকে, বরফ বেশি থাকে। এই যে ট্রেড উইন্ড হয় এটা কই যায়? এদিকে 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 এদিকে। ট্রেড উইন্ড, ট্রেড উইন্ড মূলত আপনার বাতাসটা যায় এদিকে, পৃথিবী ঘুরে যার ফলে ট্রেড উইন্ড হয়। ট্রেড উইন্ডের ফলে বাতাস কোন দিক যায়? এদিকে। হ্যাঁ, আমি তো দাগ দিয়ে দেখাই দিচ্ছি, এদিকে যায়। এইবার আসেন, সূর্যের তাপে বাষ্পায়িত হয় পানিসমূহ, বাষ্পায়িত হয়ে ট্রেড উইন্ডের ফলে এই যে বাষ্পায়িত পানি আছে এগুলো গিয়ে অস্ট্রেলিয়ার এখানে জমা হয়ে যায়। অস্ট্রেলিয়ার এই জায়গায় পানিগুলো জমা হয়। আচ্ছা, এবার বুঝি এই পানিগুলো জমা হয়, এগুলোই মূলত জলীয় বাষ্প আকারে। যেহেতু পানি গরম হয়েছে, ট্রেড উইন্ডের ফলে অস্ট্রেলিয়ার কাছে আসছে কিসের? সাউথ আমেরিকার পানিগুলো আসছে কই? ওই অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে আইসা এখানে বিশাল আকারের একটা জলীয় বাষ্প তৈরি হয়েছে এবং সেটা উপরের দিকে উঠে গেছে, আর এটাই হবে মূলত বৃষ্টি। আর এই যে এখানে বাংলাদেশ, হ্যাঁ, এই বাতাসটা প্রবাহিত হয়ে হয়ে মেঘ আকারে জমবে, তারপরে হিমালয়ে বাড়ি খাবে, তারপরে বাংলাদেশে মৌসুমি আবহাওয়া হিসেবে ওই পানিটা প্রবাহিত হবে। আচ্ছা, এখানে আরেকটু বিষয় বোঝার আছে, হ্যাঁ, এটা একটু বুঝি আমরা। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম যে প্রথমে পানি বাষ্পায়িত হচ্ছে, ট্রেড উইন্ডের ফলে পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, এই জলীয় বাষ্পগুলো সেগুলো মেঘ হচ্ছে। আর এইখানে যে পানি জমা হচ্ছে, ওই কি বলে, জলীয় বাষ্পগুলো জমা হচ্ছে, যার ফলে এখানকার পানিগুলো হচ্ছে গরম। আর আপউইলিং হচ্ছে এখানে, আপউইলিং হয়ে এই পানিগুলা যাচ্ছে সাউথ আমেরিকাতে। আচ্ছা, এই পানিগুলা গরম কিন্তু এই পানিগুলা ঠান্ডা। এই পানিগুলা ঠান্ডা হওয়ার ফলে এগুলো সাউথ আমেরিকাতে গিয়ে বরফ জমা হচ্ছে। এই পাশে হচ্ছে গরম, এই পাশে জমা হচ্ছে বরফ। সাউথ আমেরিকাতে বরফ জমা হচ্ছে। আর এই যে ট্রেড উইন্ড যাচ্ছে, এটা মেরু বরাবর যাচ্ছে। হ্যাঁ, এটা কি হচ্ছে? ওই আপউইলিংটা হয় নর্থ পোল সাউথ পোল বিষুব রেখা বরাবর, মেরু বরাবর আপউইলিংটা, ওই ট্রেড উইন্ডটা। আচ্ছা, এটুকু আমরা বুঝতে পারছি। তো এখন আমরা বুঝবো যে কিভাবে বাংলাদেশে আসে এই পানিটা, কিভাবে বাংলাদেশে আসে আমরা এটা বুঝবো। আচ্ছা, আয়াতে আসি, কোরআনের আয়াতে। অ্যান্ড ইট ইজ হি হু স্প্রেড আউট দ্য ল্যান্ড, এবং এটাই তিনি যিনি জমিনকে ছড়িয়ে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। সেট থ্রিওন মাউন্টেন্স স্ট্যান্ডিং ফার্ম, পাহাড়কে স্ট্যান্ড রেখেছেন, খাড়া রেখেছেন। পাহাড়কে কি রেখেছেন? খাড়া রেখেছেন। অ্যান্ড রিভার্স, এবং সেই পাহাড় থেকে নদী তৈরি করেছেন। আমি কি বুঝাইতে পারছি? মানে তিনি জমিনকে ছড়াইয়া দিয়েছেন এবং পাহাড় তৈরি করেছেন, এবং তারপরে বলতেছেন যে ওই পাহাড় থেকে নদী তৈরি করেছেন। এগুলো আবার ওই চিটাগাংয়ের যে পাহাড় আছে ওইখান থেকে নদী তৈরি হয়েছে এইসব ভাইবেন না। ওই ছোট পাহাড় থেকে নদী তৈরি হয় না, বড় বড় পর্বত থেকে নদী তৈরি হয়। আচ্ছা, এবার আমরা একটু ভালো করে বুঝি যে ওইখানে মূলত আল্লাহ যে বলছেন যে জমিগুলা ছড়িয়ে দিয়েছেন, এটা কিভাবে দেখেন। কই গেল তীর চিহ্ন? এই যে দেখেন, এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, এটাই, এটাই। আচ্ছা, এখানে ভিডিও চলতেছে, হ্যাঁ, এখানে দেখেন এই যে আমেরিকা আর এই যে আফ্রিকা, এই দুটাকে যদি একসাথে নিয়ে এসে লাগায় দেন, এটা ওখানে নিয়ে গেলেন দেন, তাহলে দেখবেন যে মিলে যাচ্ছে। এই যে এখানে একটা কণা তৈরি হয়েছে, এখানে একটা ঢ্যাপ তৈরি হয়েছে, এই দুটো এক জায়গায় নিলে মিলে যাচ্ছে। অর্থাৎ ওই পুরা যদি একসাথে, এই যে জমিন যে আছে এটা যদি একসাথে নিয়ে আসা হয় তাহলে এটা কি হবে? মিলে যাবে। এটাকে বলা হয় পেনজিয়া। এটাকে কি বলা হয়? পেনজিয়া। আর ধীরে ধীরে আল্লাহ করছে কি, এটা ছড়ায় দিছে। এটাকে এই ছড়ায় দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় প্লেট
টেকটনিক। যাই হোক, ওই এখন আসি যে মেইন যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছিলাম। আল্লাহ বলছেন যে জমিন ছড়ায় দিয়েছেন। আচ্ছা, এটা নিয়ে আর একটা কথা আছে, ভিডিওটা পজ করে আগে ওই আয়াতে যাই। বাস, আমরা এসে গেছি ওই আয়াতে। আর তিনি সেই সত্তা যিনি পৃথিবীকে বিছিয়ে দিয়েছেন। আচ্ছা, দেখবেন অনেকেই বলে যে পৃথিবী সমতল। ওরা এই আয়াতের ভিত্তিতে তারা বলে যে পৃথিবী সমতল, পৃথিবী কিন্তু গোল। আচ্ছা, এখানে আল্লাহ বলছেন কি করছে? বিছিয়ে দেওয়া। বিছিয়ে দেওয়া মানে কি? একটা জিনিস এক জায়গায় জড়ো ছিল, ওটাকে আমি ছড়াইয়া দিয়েছি। বুঝাইতে পারছি কি? মানে এখানে এই আয়াতের ভিত্তিতে ওই অনেক দেখবেন ব্যক্তি মানে যে পৃথিবী সমতল। হ্যাঁ, তো এটাই আমি দেখাতে চাচ্ছিলাম যে কি এমন কন্ডিশনে তারা সমতল মানে, যেহেতু এটা আইসেই গেছে, তো বলে দিলাম আর কি। তো যে বিষয়ে ছিলাম আর কি, ওই যে ছড়ায় দিয়েছেন, কি জমিন ছড়ায় দিয়েছেন, এটা কিন্তু বুঝতে হবে ল্যান্ড। ওইখানে বাংলা অনুবাদে দেখছি পৃথিবীকে ছড়িয়ে দিয়েছেন। না 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 না, এটা আসলে ভূমি, জমিকে ছড়ায় দিয়েছেন, এটা পৃথিবীকে ছড়ায় দেননি। এই একটু বাংলা অর্থর ভুল ভ্রান্তি তফসিরের কারণে একটু গোলমাল পাইকে যায়। এই জন্য আমি সবসময় ইংরেজি ওই ট্রান্সলেটর নেই, ওয়ার্ড বাই ওয়ার্ড। আচ্ছা, যাই হোক, আমরা যে ছিলাম কই, মন শুধু ভুলে যায়। আচ্ছা, আসি। এই যে এগুলো দেখছেন, এই যে ডট ডট, এগুলো হচ্ছে সিম্বল অফ ক্লাউড, মেঘের। আমরা যে এর আগে দেখছিলাম ওই যে এত ভুলে গেলে কি আর বক্তব্য দেওয়া যায়, অর্থাৎ ওই যে ওটাতে পরে আসি, আগে আমরা এটা দেখি। আচ্ছা, যাই হোক, পরে বিশ্লেষণ করি। তো জলীয় বাষ্পগুলো ঠিক এই জায়গায় জড়ো হয়েছে। কি হয়েছে? জলীয় বাষ্পগুলো ঠিক এই জায়গায় জমা হয়েছে। ওই জলীয় বাষ্পগুলা কোনো কোনো ক্ষেত্রে বৃষ্টি কেন হয় না, এটাও কিন্তু আমরা আলোচনা করব। আগে আমি বুঝাচ্ছি কিভাবে স্বাভাবিক প্রক্রিয়াটা কি। আচ্ছা, তো এখানে এসে যখন মেঘ জমা হয়, তখন এই মেঘগুলা এই দিকে প্রবাহিত হয়। এদের রুলসই যে ওই বিষুব রেখা বরাবর, ওই নর্থ পুল সাউথ পুল বরাবর। হ্যাঁ, তো সেই পরিপ্রেক্ষিতে এদিকে যাইতে চায়, কিন্তু এদিকে যাওয়ার সময় এই যে দেখেন সুমাট্রান রেঞ্জ, আফ্রিকান মাউন্টেন, আবার হিমালয় পর্বতমালা, এই যে দাগটা না, এগুলো হচ্ছে পর্বত। আমি এগুলো বুঝাইছি পর্বত। আচ্ছা, তো বাতাস তো প্রবাহিত হচ্ছে ওর মতো, কিন্তু এই হিমালয়ে এসে বাড়ি খাচ্ছে, হিমালয়ে এসে আঘাতপ্রাপ্ত হচ্ছে, হয়ে কিছু বাতাস সরে যাচ্ছে এদিকে বাংলাদেশের দিকে, কিছু বাতাস আবার এদিক দিয়ে সোজা গিয়ে এখানে ওই যে আফ্রিকান মাউন্টেনের সাথে বাধা পেয়ে এদিকে যাচ্ছে। অর্থাৎ বড় বড় পর্বতের সাথে মেঘগুলা ধাক্কা খায়া পাশ কেটে চলে যাচ্ছে, যার ফলে আল্লাহ ওই চারিদিকে যে বৃষ্টিপাতের একটা সমান ইয়েটা বজায় রাখছে। বুঝাইতে পারছি? আচ্ছা, তো আরেকবার বলে দিই তারপরেও, বাতাস এদিকে যাওয়ার কথা যাচ্ছে, এই যে হিমালয় পর্বত এখানে বাধাপ্রাপ্ত হয়েছে, হয়ে এই যে মেঘগুলা এইগুলা এদিক গেছে, এই যে পর্বত, বড় পর্বত, ওই সুমেট্রান রেঞ্জ, এগুলোতে বাধা পায়া এই দিকে জলবায়ুগুলো চলে গেছে, যার ফলে ওই দিকে বৃষ্টি হচ্ছে। সেম আফ্রিকান মাউন্টেনের ক্ষেত্রেও সেম, অ্যান্ডেলসের ক্ষেত্রেও সেম, এদিকে আর একটা পর্বত আছে, বড় পর্বত, এগুলোর ক্ষেত্রে সেম। অর্থাৎ এই যে বরাবর যাওয়ার কথা, এদিকে এটা কিন্তু যাচ্ছে ঠিকই, কিন্তু মাঝে সাথে যে বাড়ি খায়া এই বাংলাদেশের হচ্ছে, ওই যে বৃষ্টি হচ্ছে। স্বাভাবিক, এটা স্বাভাবিক, অস্বাভাবিক বুঝাবো। আচ্ছা, পাহাড় হইল কিভাবে, এটাও একটু বোঝার চেষ্টা করি। হা হা হা, পাহাড়, ওই যে এখানে যে আল্লাহ বলছে যে স্ট্যান্ডিং ফার্ম, দণ্ডায়মান পাহাড়। কিভাবে? পাহাড় তো ভারী, এটা কি ভাবছেন যে ওই যে বালুমাটির পাহাড়? না না না, পাথর, মানে অনেক বড় সড়ো একটা ভারী পদার্থ দিয়ে এই পাহাড়গুলো তৈরি, এগুলো ডাবে দেওয়ার কথা, ডাবে না গিললেই, এটাই বুঝবো এবার। আচ্ছা,
স্ট্যান্ডিং ক্যামেরা গেল বই, আচ্ছা স্ট্যান্ডিং ফার্ম অ্যান্ড রিভার। আচ্ছা, তো এইখানে হয় কি যে পৃথিবীর যে ভেতরের যে তাপমাত্রা, লাভা, এটা হচ্ছে 4000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এই লাভাগুলা ওই যে শুরুতে যে বলছিলাম, কি বলছিলাম নিজেই তো ভুলে গেছি, ওই যে মাথা গেছে, যাই হোক ওই না বলি। তো এই যে লাভাগুলা এইগুলা কিন্তু হালকা পাতলা করে প্রবাহ হচ্ছে, হালকা করে প্রবাহ হচ্ছে, এবং সেইগুলা ওই আপ ওই উইলিংয়ের সেগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে হয়ে, এটা আসলে এই পিকচার না দেখলে বুঝাইতে পারবো না। এই যে দেখেন এখানে 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 অসিনিক ক্রাস্ট যেটা আছে, এটা করছে কি লিথোস্ফিয়ার দিয়ে নিচের দিকে ডেবে যাচ্ছে, আর লিথোস্ফিয়ারের ধাক্কা লাগছে, যার ফলে এটা ভলকানিক এআরসি, এখানে ওই পাহাড় তৈরি হচ্ছে, এটা যাচ্ছে ধাক্কা দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে, আর এখানে পাহাড় তৈরি হচ্ছে, এটা ক্রমাগত হতেই আছে, যার ফলে এই পাহাড়টা হচ্ছে না, মনে হয়েছে প্লেট প্লেট সংঘর্ষের ফলে। আচ্ছা, এইবার আসেন যে হিমালয় কেমনে কি। এই যে ইন্ডিয়ান প্লেটটা আছে, এই ইন্ডিয়ান প্লেটটা ক্রমাগত এদিকে ঢুকে যাচ্ছে, যার ফলে ইউরেশিয়ান প্লেট উপরের দিকে উঠে যাচ্ছে এবং এখানে হিমালয় তৈরি হচ্ছে। ইন্ডিয়ান প্লেট যে ধাক্কা দিচ্ছে, এই ধাক্কার ফলে জমিনের ভিতর ঢুকে যাচ্ছে, আর ঢুকে যাওয়ার ফলে কিছুটা মাটি অর্থাৎ বস্তুগুলো ওপরের দিকে উঠে যাচ্ছে, এই উপরের দিকে উঠে গিয়ে হিমালয় পর্বতটা তৈরি হচ্ছে। এখানে হিমালয় পর্বতটা তৈরি হচ্ছে এবং স্ট্যান্ড, আল্লাহ যে বলছে ধরে রাখছি, কিভাবে? এইভাবে ধরে রাখছে। হ্যাঁ, বুঝাইতে পারছি এটুকু। আচ্ছা, পর্বত বুঝলাম, কিভাবে স্বাভাবিকভাবে হয়, ওই বাতাস প্রবাহিত হয়ে বাংলাদেশে আসে, এটাও বুঝলাম। আচ্ছা, বৃষ্টি কেন হচ্ছে না বুঝবো এখন এটা, ঠিক আছে। এইবার আসি, দেখেন ট্রেড উইন্ড তো আমরা বুঝতে পারছি, ওই যে পৃথিবীর ঘূর্ণনের ফলে, পৃথিবীর ঘূর্ণন তো প্রচুর বেগে ঘুরছে, তো সেই বেগে ঘূর্ণনের ফলে প্রচুর তো বাতাস ট্রেড উইন্ড হওয়ার কথা, কিন্তু এতটা হয় না। কিছু অভিকর্ষ স্তরণ আছে, কিছু চুম্বকীয় ক্ষেত্র আছে, যার ফলে এই বাতাসটা স্বাভাবিক আকারে যায়, ট্রেড উইন্ডটা স্বাভাবিক থাকে, অস্বাভাবিক হয় না। আচ্ছা, ট্রেড উইন্ড কখনো কখনো দেখা যায় যে ট্রেড উইন্ডের ইয়েটা কমে যায়, মাত্রাটা কমে যায়, হাওয়াটা কমে যায়। কমে গেলে হয় কি, কমে গেলে কি হয়, এই যে বাতাসগুলো আছে, জলীয় বাষ্পগুলো আছে, এগুলো আর এদিকে যায় না, এগুলো এই দিকে যায়, ওখানে থেকে যায়, কিছুটা এদিকে আসে, কিন্তু এখানে থেকে যায়। আর এখানে থেকে গেলে, এখানে যখন ট্রেড উইন্ডগুলো থেকে যায়, তখন এখানে যে ওই সাউথ আমেরিকার ওই ইয়াগুলো গলে যায়, বরফগুলো গলে যায়। আচ্ছা, তো এখানেই ওই ইটা ঢুকে যায়, তার মানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে জলীয় বাষ্প নাই, জলীয় বাষ্প না থাকলে মেঘ হবে কেমনে, মেঘ না থাকলে বৃষ্টি হবে কেমনে, তো মাঝে সাথে ভক্কর চক্কর হয়। আবার বেশি গতি, ট্রেড উইন্ডটা যদি বেশি হয় তারপরে এরকম অসুবিধা দেখা দেয়। যখন ট্রেড উইন্ডটা বেশি হয় তখন দেখা যায় যে এদিকের এলাকার অঞ্চলগুলোতে বন্যার সৃষ্টি হয়, জলীয় বাষ্প বেশি, বন্যার সৃষ্টি হয়। তো বৃষ্টি হচ্ছে না গত 2 বছর বৃষ্টি কম হওয়ার কারণ কি, এই ট্রেড উইন্ড কম হয়েছে, ট্রেড উইন্ড কম হয়েছে, যার ফলে এই যে এলাকাগুলা এই এলাকাগুলাতে জলীয় বাষ্প আটকে গেছে, আর ওই এদিকে আমাদের এদিকে হিমালয় পর্বতে মেঘও আসে নাই, বাড়িও খায় নাই, বৃষ্টিও হয় নাই। আচ্ছা, এবার আরেকটা বিষয় বলি, আপ উইলিংটা বলে নেই। এই যে স্বাভাবিক ক্ষেত্রে এই যে জলীয় বাষ্পগুলো এখানে আসছে, আসার পরে এই যে নিচের লেয়ারে যে বরফগুলো আছে, ডিপ লেয়ারে, এই ডিপ লেয়ারের বরফগুলো উপরে উঠে আসে। মানে ও যখন বরফ হয়, আমরা জানি যে বরফ পানিতে ভাসে, তো এরা যখন নিচে বরফ ঠান্ডা হয়ে যায়, বরফ হয়ে থাকে, তো তখন তারা করে কি সাউথ আমেরিকায় ওপরের দিকে উঠে আসে। এই ওপরের দিকে তখন বেশিরভাগ উঠে আসে যখন ট্রেড উইন্ড বেশি হয়, ট্রেড উইন্ড যখন বেশি হয় তখন এটা করে কি ওপরের দিকে উঠে আসে, আইসা এই ভকর চকর ওই
সাউথ আমেরিকাতে বরফ বেশি হয় আর এদিকে বৃষ্টি বেশি হয় এবং বন্যার সৃষ্টি হয়। আর কখন এইটা হয় না, যখন ওই যে আপউইলিংটা কমে যায় তখন। আচ্ছা, এটুকু বুঝতে পারছি। এবার আমরা আসি মেইন যে আরেকটা বিষয় আলোচনার আয়াত আছে সেটা, এটা দিয়েই শেষ করে দিব। হ্যাঁ, অলরেডি অনেক এটাই হয়েছে, স্ক্রিনে 32 মিনিট হলো আসি। আরে ভাই মেসেজ দিস না, স্ক্রিনেই 32 মিনিট হলো আসি। যাই হোক, এবার আমরা বুঝি যে ওই আল কোরআনের 25 নম্বর সূরা, ওই বাবা 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 ভুলে যাই, 48 থেকে 53 নম্বর আয়াতটা আমরা একটু লক্ষ্য করব। এই আয়াতে আল্লাহ তাআলা যেটা বলছে এই বিষয়টা একটু আমরা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আসি পয়েন্টে আসি। অ্যান্ড হি হু সেন্ড দ্য উইন্ড, এবং তিনি যে বাতাস প্রবাহিত করে, হেরাল্ডস অফ গ্লাড টাইডিং গোয়িং বিফোর হিজ মার্চি, বৃষ্টি হওয়ার আগে উই সেন্ড ডাউন পিওর ওয়াটার ফ্রম দ্য স্কাই, মানে বৃষ্টি হওয়ার আগে তিনি বাতাস প্রবাহিত করেন। তাহলে এই আয়াতে আল্লাহ কি বলছে? বৃষ্টি বাতাসের কথা। কিসের কথা? বৃষ্টি বাতাসের। আর আমরা এখন আসি এই আয়াতে। এই আয়াতে আল্লাহ আবার বলছেন যে ইট ইজ হি হু ফ্রি টু বডিজ অফ ফ্লোয়িং ওয়াটার ওয়ান ওয়ান ওয়েট ডাউন ইউফ্রেটিস। ওইখানে বলছে বৃষ্টি বাতাসের কথা, এখানে আবার বলছে যে ওই যে পিকনোক্লাইনের ফলে যে পানি দুইটা এক হচ্ছে না, এই বিষয়টা। আবার এই যে মাঝের আয়াতে বলছে হ্যাড ইট বিন আওয়ার উইল, যদি আমরা ইচ্ছা করতাম, উই কুড সেন্ড ওয়ার্নার, আমরা নবী প্রেরণ করতাম, এভরি সেন্টার অফ পপুলেশন, প্রত্যেক পপুলেশনের সেন্টারে আমরা কি করতাম? নবী প্রেরণ করতাম। ও এখানে আল্লাহ উই কেন বলছে? উই কিন্তু আমি এটার বিশ্লেষণ দিছি, যেগুলো কঠিন বিষয়, এই যে আল্লাহ এর আগে কঠিন বিষয় আলোচনা করছে, বুঝাইতে পারছি কিনা আপনাদের আমার জানা নাই, আবার পরেও কঠিন বিষয় আলোচনা করছে। তো আসি পয়েন্টে। তো এখানে কেন উই বলছে আল্লাহ? যেগুলো কঠিন বিষয়, আল্লাহর কঠিন সৃষ্টি, সেগুলোতে আল্লাহ নিজেকে উই ব্যবহার করে, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। ওকে, পরে আসি। আচ্ছা, তো এখানে আল্লাহ বললেন বাতাস পানির কথা, এখানে আল্লাহ বলছেন যে পিকনোক্লাইনের ফলে দুই পানি মিক্সড হচ্ছে না, এটার কথা পার্টিশন দিয়ে রাখছেন আল্লাহ। আর এখানে এসে বলছেন নবীর কথা। কেন আল্লাহ কেন এটা বলছেন? উপরে বললেন পানির কথা, নিচে বললেন পানির কথা, মাঝখানে বলছেন নবীর কথা, কেন? এটার কারণ হচ্ছে যে আল্লাহ বলছেন এভরি সেন্টার অফ পপুলেশন ওয়ান্ডার, মানে প্রত্যেকটা যে সেন্টার অফ পপুলেশন, এদের মাঝখানে আল্লাহ কি করে নাই? নবী প্রেরণ চাইলে করতে পারতেন, কিন্তু আল্লাহ করেন নাই। আচ্ছা, এই সেন্টার অফ পপুলেশন বলতে কি বোঝাচ্ছে? যেরকম এই যে ভারত আছে, ভারতবর্ষ, এটা একটা সেন্টার অফ পপুলেশন, এটা কি সেন্টার অফ পপুলেশন। আবার চায়না আছে, এটা একটা সেন্টার অফ পপুলেশন। কিন্তু আল্লাহ বলতেছে যে বাট স্ট্রিভ এগেইনস্ট দেম উইথ দ্য অলমোস্ট স্ট্রেন আউট, দেয়ার ফর লিসেন নট দ্য আনবিলিভার্স। এখানে আল্লাহ বুঝাচ্ছেন কিন্তু আমি তা প্রেরণ করিনি। কেন আল্লাহ প্রেরণ করেননি? কারণ আল্লাহ চায় যে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে আমরা বিষুব রেখা বরাবর দেখছি না, বিষুব রেখা বরাবর যে ওই যে বাতাসটা প্রবাহিত হচ্ছে, এই যে বিষুব রেখা বরাবর যে বাতাসটা প্রবাহিত হচ্ছে, এই বিষুব রেখা ছাড়াও আরও কিছু আছে, যেরকম নর্থ পোল, সাউথ পোল, হ্যাঁ, বরাবরই হচ্ছে, কিন্তু এখানে বাধা পায়া এদিকে ছড়ায় যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ ধর্মটা এইভাবে ছড়ায় দিয়েছেন, ইসলাম ধর্ম ছড়ায় দিয়েছেন এইভাবে। আমি কি বুঝাইতে পারতেছি? উপরে বলছেন বায়ুর কথা, বৃষ্টির কথা, নিচে বলছেন, মাঝখানে বলে রাখছেন যে ওই সব ইয়েতে নবী পাঠায়নি কেন, আর নিচে বলতেছেন যে আপনার আবার পানির কথা। তো মাঝখানে এটা বলার কারণ কি? ওইটাই
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। এটা বুঝাইলেন কিভাবে আল্লাহ, দেখছেন? মাথা ঘুরছে না? আমারও মাথা ঘুরছিল। যাই হোক, তো এই বিষয়টা তিনি এইভাবে ব্যাখ্যা করছেন, করে বুঝাইছেন যে নবী, শেষ নবী। আমি চাইলে পাঠাইতে পারতাম, কিন্তু ওই সেন্টার অফ পপুলেশনে নবী পাঠাইছি, কিন্তু তাছাড়া অন্যান্য ইয়েতে পাঠাই নাই। হ্যাঁ, তো আমরা বুঝতে পারলাম। এখন আমরা একটু শুরুতে আসি, শুরু থেকে শেষ পর্যন্ত একবার বুঝাই শেষ করে দেই। আল্লাহ যে বলছেন যে দুইটা নদীর জলধারা প্রবাহিত হচ্ছে, দুইটা নদীর না, হু লেফট টু বডিজ, দুইটা ফ্লোয়িং ওয়াটার, প্রবাহিত পানির দুইটা প্রবাহিত পানি, ডিপ লেয়ারেও পানি প্রবাহিত হচ্ছে, সারফেস লেয়ারেও পানি প্রবাহিত হচ্ছে। একটা কি ইউফ্রেটিস যে নদী আছে হালকা লবণাক্ত, আর নিচে অন্যটা কি নিচেরটা, সাইডে না নিচেরটা অধিক লবণাক্ত এবং তিতা। তারপরে জানলাম যে এই যে আমরা যে ফটোটা দেখছি এই ফটোটা সঠিক নয়। তারপরে জানলাম যে যে পিকনোক্লাইন মানে ওই বারজাক যে পর্দাটা দিছেন আল্লাহ, এই যে এখানে আল্লাহ বলছেন যে পার্টিশন, এই পার্টিশনটা কি? ওই পিকনোক্লাইন হচ্ছে পার্টিশন, যেটা বিজ্ঞানীরা আবিষ্কার করছে। আরে মূর্খ বিজ্ঞানী, তারা বোঝে সবই কিন্তু ধর্ম মানে না, ব্যাককল এদের, যারা বিজ্ঞানী বলে। যাই হোক, পরে আসি এইসব উল্টাপাল্টা কথায়। তো শেষ করে দিই, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, তো পিকনোক্লাইনের ফলে নিচের পানি, ডিপ লেয়ারের পানি সারফেস লেয়ারে যেতে পারে না, সারফেস লেয়ারের পানি ডিপ লেয়ারে আসতে পারে না। আবার এখানে আমরা বর্ণনা করছি যে কেন এই পিকনোক্লাইন বলা হয়, যে মাঝখানে হঠাৎ চেঞ্জ হয় তাপমাত্রা, লবণাক্ততা, আবার হচ্ছে যে ঘনত্বটা হঠাৎ করে চেঞ্জ হয়, যার ফলে এটাকে পিকনোক্লাইন বলা হয়। আর এখানে বলছি যে খাদ্য সারফেস কীভাবে বজায় থাকে। আবার এখানে যে বৃষ্টিপাত স্বাভাবিক বছর কেন হয়। আর এখানে বলছি যে কিভাবে বাংলাদেশে পানি আসে। আর এই যে হিমালয় পর্বত কিভাবে তৈরি হয়েছে, ওই লাভার ধাক্কার ফলে, ভুলে গেছে, প্লেটের ধাক্কার ফলে কিভাবে স্ট্যান্ড, আল্লাহ যে পাহাড় কি স্ট্যান্ড রাখে কীভাবে, এইভাবেই। আচ্ছা, ইন্ডিয়ান প্লেট আর হচ্ছে যে ইউরেশিয়ান প্লেট। আচ্ছা যাই হোক, তারপরে বলছি যে কেন বৃষ্টি হচ্ছে না, ওই যে ট্রেড উইন্ডের কম বেশির কারণে বৃষ্টি হচ্ছে না বাংলাদেশে। আচ্ছা, আর শেষে এসে আমরা বর্ণনা করলাম কি পানি, আল্লাহ পানির কথা বললেন, ইত্যাদি ইত্যাদির কথা বললেন, মাঝখানে বলে রাখছেন যে নবী প্রেরণ করার কথা কেন, এই কারণে। বুঝতে হবে ভাই, ধর্ম বুঝতে হবে। আচ্ছা, আমরা আপাতত বুঝান শেষ করে ফেলছি। হ্যাঁ, আমরা এখন চলে আসি স্ক্রিনে, ফোনের স্ক্রিনে। তো আশা করি আপনারা ওইটুকু বুঝতে পারছেন। খুব টাফ ছিল বুঝানো, গরমে আমিও ঘেমে গেছি, ফ্যান অফ করে যাতে ভয়েসটা ক্লিয়ার আসে। তো মেইন বিষয় কি জানেন, এই যে মাঝখানে প্রথমে বুঝাইছি কিন্তু বৃষ্টিও কেন হচ্ছে না, তো যারা ওইটুকু বুঝতে পারছেন আর বুঝবেন না তারা চলে যান। আর যারা আরও কিছু শুনতে চান একটু বকর চকর বক বক শুনেন। মাঝখানে আল্লাহ যে হঠাৎ করে এমনি একটা বলে দিয়েছেন, এমনি একটা না, সঠিক একটা, যারা বোঝে না তাদের জন্য এমনি একটা, ওটা যে বলে দিয়েছেন কেন, নবীর কথা যে আল্লাহ এখানে বললেন কেন, এই কারণে। ধর্ম বুঝতে হবে, ধর্ম বুঝতে হবে। ইসলাম ধর্ম সবচেয়ে সহজ ধর্ম, ইসলাম ধর্ম সবচেয়ে সহজ ধর্ম, যে বোঝে তার জন্য। অবিশ্বাসীরা বলবে যে এগুলো কী দের মাথায় ঢুকে না, কিছু না, এগুলো কী লিখে রাখছে, কী সমাচার। আরে ভাই, ধর্ম যদি আপনি পড়ে ডিরেক্ট বুঝে দিতেন তাহলে তার পরীক্ষা হলো না। ওটা কি আর পরীক্ষা হলো? হলো না। একটু বুদ্ধি ব্যবহার করতে হবে। যারা বিধর্মী তারা এগুলো বুঝবে না। তো তো ব্যাখ্যা করলাম বৃষ্টি কেন হচ্ছে না, বৃষ্টি কেন কম হচ্ছে, বৃষ্টি কেন বেশি হয় বাংলাদেশে। অন্যান্য দেশেরটা বুঝাই নাই, যেরকম ওই যে নর্থ পোল সাউথ পোল বিষুবরেখা বরাবর এগুলা বুঝাই নাই। আমি সাউথ আমেরিকার ইয়ের কথা বুঝাইছি, অস্ট্রেলিয়ার কথা, এই 2 ইয়ার অভ্যন্তরীণ যে বৃষ্টিটা হয় হিমালয় পর্বতে, এটা বুঝাইছি। তো আশা করি বুঝতে পারছেন। আর শেষে যে এটা বুঝাইছি যে নবী, যে আল্লাহ যেমন বৃষ্টিকে জলীয় বাষ্পকে ছড়াই দিতে পারে, ঠিক তেমনি নবীর যে বাণী এটা ছড়াই দিতে পারে, এর একটা কৌশল আছে। তো আল্লাহ ওইখানে বর্ণনা করে বলছেন, মানে এটা আসলে হাইড করে রাখছেন আল্লাহ। আসলে কোরআন সহজ, একদম সহজ, একটু বুদ্ধি খাটাইতে হবে ভাই, নইলে বুঝতে পারবেন না। তো
হয়তো বা আজকের ভিডিওটা একটু কঠিন হয়েছে, বকবকানি কঠিন হয়েছে, তবে আমি চেষ্টা করছি যে বোঝানোর। আর কথা বলবো না, বকবক শেষ, গা ঘেমে গেছে। এডিটিংয়ের পর্ব বলতে কি আমি আবার ভিডিও এডিটিং করি না। বক 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 করি, ভুল গেলে ওখানে মাপ চাই নি, আল্লাহকে অবশ্য ভিডিও শুরুতে বলে নেই আল্লাহ। দেখেন শুরু করলাম, দেখেন তো এই যে কিছু সময় স্ক্রিনে ছিলাম, কিছু সময় ক্যামেরাতে, দুটো অ্যাডজাস্ট করে ভিডিও আপলোড করে দিব। এ পর্যন্তই আজকের ভিডিও। কিছু উৎসাহ পেলে আরও একটু বৃদ্ধি করব ভিডিও বেশি করে তৈরি করার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।